দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেলসের নিয়মিত আয়োজন অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে। সাথে আছি আমি সঞ্জিতা তিশা। অনুপ্রেরণার গল্প শিরোনামটি শুনে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন, আমাদের এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে সমাজের এমন কিছু অসাধারণ মানুষদের নিয়ে যারা নিজেদের জীবনে বিপুল সফলতা অর্জন করেছেন এবং সমাজের কল্যাণে নানাবিধ অবদান রেখে চলেছেন। এই সফল ব্যক্তিরা শুধু নিজেদের জন্যই নয়, বরং আমাদের সকলের জন্য প্রেরণার উৎস। আজকে আমাদের এই অনুষ্ঠানে তেমনই একজন সফল ব্যক্তিত্ব আমাদের মাঝে উপস্থিত আছেন, দেশের খ্যাতিমান শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক রাশেদা কে চৌধুরী। তিনি বর্তমানে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। চলুন আমন্ত্রণ জানাই আমাদের আজকের অতিথিকে। রাশেদা কে চৌধুরী আপা, অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি? ভালো আছি, অনেক ধন্যবাদ আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এই অনুষ্ঠানে। জি, আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরা জানি যে আপনি নানা গুণে গুণান্বিত একজন মানুষ। একদিকে আপনি একজন শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, নারীর ক্ষমতা উন্নয়নে আপনি নানাবিধ কার্যক্রম করে যাচ্ছেন। সবকিছু শুনবো, কিন্তু একটু শুরুতে জানতে চাচ্ছি যে আপনার পরিবার সম্পর্কে কে কে আছেন পরিবারে? এই মুহূর্তে তো পরিবারে মুরব্বী বলতে তেমন কেউ নেই। আচ্ছা আচ্ছা। আছেন মানে ঘনিষ্ঠ মুরব্বী, মা বাবা কেউ নেই। আচ্ছা, আপনার শৈশব নিয়ে শৈশব কেটেছে একটা বিচিত্র অভিজ্ঞতা এই কারণেই যে আমাদের পূর্বপুরুষ যারা আমার দাদা নানা সবাই ভারতের করিমগঞ্জের বাসিন্দা ছিলেন। অবিভক্ত ভারতে 47-এর পরে তো পাকিস্তান হয়ে গেল, তারপরে বাংলাদেশ আসলো। ছোট কালটা কেটেছে, শৈশব কেটেছে সিলেটে। আমার বাবা ছিলেন ইংরেজির অধ্যাপক, সরকারি কলেজে অধ্যাপনা করতেন এবং উনি প্রেসিডেন্সি কলেজে পড়ালেখা করেছেন, তারপরে আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন, করে যুক্ত হয়েছিলেন যুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখন সরকারি চাকরিতে যেতে হয়েছে ওনাদের, কিন্তু উনি সেটা ছেড়ে দিয়েছিলেন যে ওটা পছন্দ হচ্ছিল না। উনি অধ্যাপনা শিক্ষকতা পেশায় আসলেন। আমার মায়ের সাথে যুদ্ধের সময় তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আমার মা কলকাতায় লেখাপড়া করেছেন, সিলেটেরই, এবং একটি লেখাপড়া জানা পরিবারের, আমি বলবো যত না সম্ভ্রান্ত মুসলিম পরিবার বলি তার চেয়ে বেশি বলবো যে লেখাপড়ার চর্চাটা একটু বেশি ছিল। আমার বাবাও পছন্দ করতেন। আমার মা কি করতেন? আমার মা অবিভক্ত ভারতে পরীক্ষা দিয়েছিলেন, যখন এন্ট্রান্স পরীক্ষা বলতো ম্যাট্রিক, তখন তিনি সর্বোচ্চ নাম্বার পেয়েছিলেন বাংলায় এবং খুবই ভালো রেজাল্ট করে পাশ করেছিলেন। কিন্তু তারপরে তো যুদ্ধ লেগে গেল, তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, কারণ আমার নানা নিরাপদ বোধ করছিলেন না। আমার মার একটা গল্প বলার মতো, সেটা হলো যে তিনি সরাসরি রোকেয়া সাখাওয়াত হোসেনের ছাত্রী ছিলেন। সেই তার যে অনুপ্রেরণা, সেখান থেকে গল্প শুনেছি মায়ের কাছে। তারা যখন সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, যেটা আমাদের দেশে বিখ্যাত, যেতেন, যেহেতু মুসলিম পরিবারের সন্তান, মেয়ে আবার, তো 2-3 দিন না গেলেই বেগম রোকেয়া চলে আসতেন। কেন যাচ্ছেন না মেয়েটি, তার কি হলো, এই রকম ভাবে তিনি তো প্রতিষ্ঠা করেছিলেন তার স্বামীর অর্থে এই সাখাওয়াত মেমোরিয়াল স্কুলটা, ওটি আছে এখনো এবং কলকাতায়। সেখান থেকে আমার মা যেটা শিখেছিলেন রোকেয়া সাখাওয়াতের কাছে, উনি সেটাকেই ধারণ করতেন অন্তরে, যে নিজের মর্যাদা অধিকার সেটা মেয়ে ছেলে সবার জন্য সমান। আমার বাবা সেটাকে খুব সম্মান দিতেন। তার একটি উদাহরণ হলো, আমার মা যখন বললেন তিনি অনুপ্রাণিত হয়েছিলেন তার মামির দ্বারা, তার মামি ডাক্তারি পড়তে ঢুকলেন, তখন আমার মা বললেন যে আমিও পড়তে চাই। একান্নবর্তী পরিবারে ইতিমধ্যে 4টি সন্তানের জন্ম হয়ে গেছে। আমার বাবা কিন্তু তাকে উৎসাহিত করেছেন ওই সময় 50-এর দশকের মাঝামাঝি, উৎসাহিত করেছেন আমার মাকে পড়ার জন্য। কিন্তু ওই সময়টা কিন্তু শিক্ষার খুব বেশি একটা চর্চা ছিল না, এবং পরিবারে সবাই কিন্তু উৎসাহ দিয়েছেন। আমাদের দেখাশোনা কিন্তু করতে হতো না আমার মাকে বেশি,
আচ্ছা মেডিকেলে পড়তে যেতেন, ফিরে আসতেন, যেতেন ফিরে আসতেন। তখন পরীক্ষাটা কিন্তু নেওয়া হতো ঢাকায়। আচ্ছা আচ্ছা আমার মা আমাদেরকে রেখে এসে ঢাকায় এসে পরীক্ষা দিয়েছেন, কয়েকদিন থেকেছেন আমার এক চাচার বাসায়। আমার মায়ের মুখে ওই জামানায় যদি মেয়েদের কথা বলি, যেটা গল্প শুনেছি আর কি জি উনার মুখে, যে যখন স্কুলের জন্য একটা গাড়ি আসতো, আচ্ছা একটা বাস, স্কুল বাস, সেটা ঢাকা ছিল পুরো পর্দা দিয়ে। আচ্ছা মুসলিম পরিবারের মেয়েরা স্কুলে যাবে পর্দা ঢাকা, বোরখা পরে ওনারা গাড়িতে উঠতেন। গাড়িতে ওঠার পরে মানে তখন জি যেটা করা হতো, একজন আয়া বেত নিয়ে দাঁড়িয়ে থাকতেন গাড়ির ভেতরে, যে আচ্ছা কেউ কথা বলবে না, ড্রাইভার শুনে ফেলবে। তারপরে স্কুলের ভেতরে যখন গাড়ি ঢুকতো, ড্রাইভার নেমে চলে যেত, তখন অনুমতি মিলতো সবাই ভেতরে নামার জন্য। ঢুকে নেমে। জি। মানে এই পরিস্থিতি থেকে আমরা যে পরিস্থিতিতে মেয়েরা লেখাপড়া করেছে, শুধু সিলেট না, এটা তো বাংলাদেশের সর্বত্র। যে কারণে রোকেয়া সাখাওয়াত হোসেন লিখেছিলেন যে অবরোধবাসিনী, জি জি সেই জায়গা থেকে কিন্তু আমাদের অনেক উত্তরণ হয়েছে। সেটা ছিল আমার শৈশবকাল ওখানেই কেটেছে। আচ্ছা আচ্ছা এবং শৈশবে আমরা যেটা দেখেছি আমাদের অঞ্চলে, এখন আমরা অনেক বেশি বলি সাম্প্রদায়িকতা, আমরা কিন্তু এটা কখনো টের পাইনি। আমাদের কাছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব সমান ছিল। আমরা জি অন্য চোখে দেখিনি। মানে আমাদের যখন স্কুলে পড়েছি তখন এরকম যে চৈত্র সংক্রান্তির দিনে যদি বন্ধুরা দাওয়াত না দিত, তাদের তো আবার তখন নিরামিষ খাওয়ার একটা মজার জিনিস ছিল, অনেক রাগ করতাম। আচ্ছা আর আচ্ছা আমাদের শবে বরাতে হালুয়া রুটির জন্য যদি দাওয়াত না দিতাম আমাদের হিন্দু বন্ধুদের, তারা মহা রাগ করতো। একটা কালচার ছিল। এটা ওইরকম একটা সংস্কৃতি ছিল, জি। মানে পাশাপাশি থেকে অন্যের ধর্মকে সম্মান করা, নিজের ধর্মকে অন্তরে ধারণ করা, অন্যের ধর্মকে সম্মান করা। এই জায়গাটা কি করে যেন হঠাৎ হঠাৎ করে আমাদের এখানে এখন দেখি কষ্ট লাগে। আমি একটু বলতে চাচ্ছি যে আমরা এও জানি যে আপনার মা যখন নিজের কর্মজীবন শুরু করে, এটা হচ্ছে আপনাদের মোটামুটি তার সন্তানরা জন্মের পর একটা পর্যায়ে গিয়ে কিন্তু উনি তার চিকিৎসা ক্ষেত্রে যে শিক্ষা কর্মজীবনটা সে শুরু করে। এটা কিন্তু এক ধরনের একটা বড় স্যাক্রিফাইস পরিবারের জন্য। 4 সন্তানের জননী হয়ে ডাক্তারি পড়েছেন, পাশ করেছেন, ডাক্তার হয়েছেন, এবং তারপরে যেটা হয়েছে, উনি কিন্তু এখানে তখন মাতৃমঙ্গল বলতো, আজিমপুর মাতৃমঙ্গলের চার্জে ছিলেন। বেশ কিছুদিন রাজশাহীতে ছিলেন, সিলেটে ছিলেন, করতেন আর কি। কিন্তু আমরা এগুলো নিয়ে কখনো মাথা ঘামাইনি। মা রাতের বেলা, বিশেষ করে সিলেট অঞ্চলে একটা বিষয় আছে তো, যেটাকে আমরা বলি একটু রক্ষণশীল পরিবার, মেয়েদেরকে পুরুষ ডাক্তার দেখানো হতো না, এখনো হয় না অনেক জায়গায়। পুরুষ ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া যাবে না, বিশেষ করে প্রসূতি মায়ের ব্যাপারে অনেক রিজার্ভেশন ছিল। সেই জায়গা থেকে আমার মা মধ্যরাতেও তার ডাক আসতো। তখন তো আর মোবাইল ফোন ছিল না, কিন্তু একটা ল্যান্ড ফোন ছিল আমাদের। এটা সেখান থেকে ডাক আসতো, অথবা কেউ এসে দরজা ধাক্কাতো ওনারে। তো আমার মার একজন নার্স ছিলেন, সেটা পিছনের গলিতে থাকতেন উনি, নামটা ছিল শ্যামলা। উনিও হিন্দু ছিলেন, কিন্তু আমাদের মনে আছে শ্যামলা বসে আমরা ডাকতাম। উনাকে নিয়ে আমার মা রওনা মধ্যরাতে। কেউ কিছু মনে করতো না আমাদের বাড়িতে, কারণ ধরেই নিত যে এটা মায়ের দায়িত্বের অংশ, যেহেতু উনি ডাক্তার হয়েছেন, ওনার যেতে হবে সেটা। কিন্তু তারপরে আমি খালি উদাহরণটা, এরকম মানুষ কিভাবে সম্মান করে এই ধরনের মানুষজনরে, উদাহরণটা বলবো। উনি মারা গেছেন, তখন উনি ঢাকায় মারা গেছেন আমার বোনের বাসায় হার্ট অ্যাটাকে। তারপরে যখন ওনাকে আমরা নিয়ে গেলাম অ্যাম্বুলেন্সে করে, রাস্তাঘাট ভালো ছিল না, পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। সেখানে প্রচুর মানুষ, সেখানে হঠাৎ করে গেল, কারেন্ট চলে গেল। তখন কে যেন বলছে তার ছেলেকে তাড়াতাড়ি গিয়ে মোমবাতি নিয়ে এসো বাজার থেকে। তো নিয়ে আসলো মোমবাতি। আমি যখন পয়সাটা দিতে গেলাম, তখন সেই ভদ্রমহিলা আমার হাতটা ধরে বললেন, এটা তুমি কি বলো, কি করে বলো, এই ছেলে তো ওনার হাতে জন্ম, একটা দায়িত্ব এবং এই জিনিসগুলো কিন্তু এখন হারিয়ে গেছে। ডাক্তার মানে তাকে পয়সা দিয়ে দেখাবো, তার কাছ থেকে তিনি সার্ভিস দিবেন,
এই যে মানবিকতা বোধটা মানুষের অনেকখানি অবক্ষয় হয়ে গেছে মনে হয় আর কি। আমরা জানি যে আপনি গণসাক্ষরতা অভিযানের এক নির্বাহী পরিচালক হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন। এই প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে আমাদের কিছু বলুন। এখন যেটা হলো, গণসাক্ষরতা অভিযান প্রথাগত অর্থে কোনো এনজিও না, জি, এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। যেমন এই বিজিএমইএ, জি, এফবিসিসিআই, এরকম যেরকম প্ল্যাটফর্ম থাকে সম্মিলিত একটা প্রাতিষ্ঠানিক জোট। আচ্ছা, কিন্তু কাদের জোট? শিক্ষায় যারা কাজ করেন। আমাদের সাথে কাজ করেন 232টার মতো এনজিও যারা শিক্ষায় কাজ করেন, ব্র্যাক থেকে শুরু করে মাঠে ময়দানে কাজ করা ছোট ছোট এনজিওরাও আছে আমাদের সাথে। 15টি শিক্ষক সংগঠন, আচ্ছা, একদম প্রাথমিক থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত। আর 60-এর উপরে 60+ জি। গবেষক আমাদের সাথে কাজ করেন। আমাদের কাজটাই হলো 4 রকম। একটা হচ্ছে শিক্ষার ব্যাপারে নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা, যে এটা চলছে না, এটা ভালো হচ্ছে না, এটা ঠিক করে করা দরকার, এই বিষয়টা। দ্বিতীয় হলো, দৃষ্টি আকর্ষণ করতে গেলে তো তথ্য লাগে। জি, তা আমরা নিয়মিত গবেষণা করি। প্রতি বছর একটি প্রকাশনা বের হয় আমাদের। আচ্ছা, সেখান থেকে আমরা তথ্য নিয়ে দেখি যে কি করা যায়। 22টি গবেষণা প্রকাশিত হয়েছে। এর 2-1টি আমাদের এখন লন্ডন ইউনিভার্সিটিতেও রেফারেন্স মেটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয়। খুবই উন্নত মানের বৈজ্ঞানিক গবেষণা। আচ্ছা, আরেকটি কাজ আমরা করি, মাঠে ময়দানে যারা কাজ করছেন শিক্ষা নিয়ে, জি, তাদেরকে একটু প্রশিক্ষণ দিয়ে তৈরি করা। যেমন ক্লাসরুম ম্যানেজমেন্ট কেমনে করতে হয়, জি, জি, এগুলা শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেয়া, এগুলো করে থাকি। আর চতুর্থ কাজটা আমাদের সব কিছুর মধ্যেই, সেটি হলো আমরা অ্যাডভোকেসি যেটাকে বলা আচ্ছা, হয়, আচ্ছা, দেন দরবার করা। সরকার, জনতা, তারপরে শিক্ষক সমাজ, যারা এই শিক্ষার অংশীজন, সবার সাথে করি। এটাই আমাদের কাজ। তারপর এবার একটু জানতে চাচ্ছি যে আপনি তো এই যে শিক্ষা ব্যবস্থাপনা বিষয়ে আপনি দীর্ঘদিন আছেন, তো বাংলাদেশের শিক্ষা মানে বর্তমান অবস্থা নিয়ে আমাদের কিছু বলুন। শিক্ষায় তো আসলে দীর্ঘদিন ধরে অনেক কিছু বলা হচ্ছে, কাজ করা হচ্ছে, ইত্যাদি অনেক কিছু হয়েছে, হয় নাই, দুর্বলতা ত্রুটি এগুলো চলে এসছে। জি, তবে 3টে জায়গায় আমি মনে করি একটা বড় ধরনের সাফল্য আছে আচ্ছা, বাংলাদেশের। সরকারের বলবো না, জনমানুষের সাফল্য। একটি হলো যে শিক্ষার জন্য সর্বস্তরে একটা চাহিদা তৈরি হয়ে গেছে। আপনি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন যে ছেলে মেয়েরে পড়াতে চায় কিনা, বলবে পড়াতে চাই। অথচ আমি ভারতের বিহারে দেখেছি নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী, যিনি শিক্ষা নিয়ে এই কাজ করেন, আমার বন্ধু, তাকে নিয়ে যখন বিহারে গেছি, মাঠে খেতে চড়াচ্ছে একজন, তাকে যখন জিজ্ঞেস করেছি বাচ্চাদের স্কুলে পড়ান, কেয়া ফায়দা। আমাদের দেশের কেউ কিন্তু এটা বলবে না যে কি লাভ পড়িয়ে। মানে কষ্ট করে এইটা হলেও একটা নিজের বড় অর্জন বাংলাদেশে আমরা জি, অর্জন করছি। আরেকটা হলো ছেলে মেয়ের সমতা। হুম, হুম, প্রায় সমান সংখ্যক ছেলে মেয়ে, এখন তো মেয়েরা বেশি। জি, আর তৃতীয় আরেকটি যেটা হলো, সেটি মেয়েদের কিন্তু উপরে ওঠার একটা বড় কারণই হলো জি, শিক্ষায় শিক্ষা। এগিয়ে যাওয়া। এই জন্য তো শিশু মৃত্যুর হার কমেছে, অনেক কিছুই উন্নয়নের দিকে গেছে। আপা, আপনার সাথে গল্প করে খুবই ভালো লাগছে, কিন্তু সময় হলো একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির। সুপ্রিয় দর্শক, অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত। আমাদের সাথে আছেন রাশেদা কে চৌধুরী। জি আপা, আপনার সাথেই গল্প হচ্ছিল যে আমরা জানি যে আপনি গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তো এই প্রতিষ্ঠানটির একটি লক্ষ্য হচ্ছে যে একটি ইনক্লুসিভ এবং ইকুইটেবল একটি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তো আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই প্রতিষ্ঠানটির যে লক্ষ্য, সেটি কতটুকু সহায়ক বলে আপনি মনে করছেন? দেখুন, শিক্ষায় কাজ করতে গেলে কিন্তু আত্মতুষ্টি বলে কিছু নেই, বা জি, পরিতুষ্টি, এটা কাজ করে যেতে হবে। এটাই আমরা শিখেছি যে এগোবো, হয়তোবা 3 পা এগোবো, 2 পা পিছাবো, এরকমই হচ্ছে হুম, হুম, শিক্ষার ক্ষেত্রে আর কি, আমাদের যেটুকু মনে হয়। এবং আমরা যে কাজটা মূল্যায়ন বলবো না, তবে আত্মবিশ্লেষণের জায়গা থেকে যদি বলি যে অনেক কিছুই কিন্তু করা সম্ভব হয়েছে, অনেক কিছু করা সম্ভব হয়নি। আচ্ছা, আচ্ছা, যেমন আপনি যে কথাটা বললেন অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ শিক্ষা, জি, আমরা তো এখনো সবাইকে আনতে পারিনি আমার শিক্ষার মূল ধারায়, বিশেষ করে। আর বিশেষ করে শ্রমজীবী যাদের
দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের বাচ্চাদেরকে তো আমরা এখনো আনতে পারিনি। সেসব তো আছে, কাজেই ইনক্লুসিভ ওইভাবে বলা যাবে না। চেষ্টাটা আছে, সংবিধানে বলা আছে, কিন্তু সংবিধানে একটা ত্রুটি আছে, সেটি হলো যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু নাগরিকের অধিকার হিসাবে স্বীকৃত না। এটা কিন্তু মৌলিক মানবাধিকার, ওই জায়গায় আমরা পিছিয়ে আছি অনেকখানি। আপনি একজন শিক্ষাবিদ, পাশাপাশি সমাজ সংস্কার আপনি নানাবিধ কার্যক্রম করছেন, বিশেষ করে হচ্ছে নারীদের ক্ষমতায়ন নিয়েও কিন্তু আপনি কাজ করছেন। এই যে আপনার যে সমাজের কল্যাণে একটি অবদান, সে সম্পর্কে মানে কি কি কাজ করছেন আপনি? এইভাবে তো সুনির্দিষ্ট করে বলা যাবে না। যে কাজটি আপনি করেন, মানে সমাজ উন্নয়নমূলক যে কোনো কাজ করতে গেলেই নারীর কথাটা তো এসেই যাবে। সেই জায়গাতে আমরা যেটা চেষ্টা করি, কিছু কিছু কেউ বলতে পারেন যে এগুলো একটু আজগুবি কাজ, যেমন সাম্প্রতিককালে আমরা অনেক দিন ধরে এই কাজটা করছি, সেটা হলো গৃহকর্মী নারীর সুরক্ষা। আমরা দেখতে পাই না ঘরের ভিতরে যখন কাজ করতে আসে মেয়েগুলো কত নির্যাতিত হয়, আপনাদের মাধ্যমে গণমাধ্যমে উঠে আসে। তাদেরকে সংগঠিত করে আমরা চেষ্টা করছি, এখন একটা নীতিমালা তৈরি হয়ে গেছে, এটা গৃহীত হয়েছে গত সরকারের সময়, কিন্তু ওই পর্যন্তই, কোনো কিছু আর বাস্তবায়ন হয়নি। এখন আমরা বাস্তবায়নের পিছনে লেগেছি। এইরকম, এটা তো ঠিক শিক্ষার কাজ না, এটা সমাজ উন্নয়নমূলক কাজ। আরেকটি হলো যে মেয়েরা কিন্তু চিকিৎসা ক্ষেত্রে অনেক অবহেলিত। আমরা তো ধরে নেই মেয়েরা মানেই ওই যে প্রজনন, স্বাস্থ্য ইত্যাদির বিষয়, কিন্তু তার যে ক্যান্সার হতে পারে, তার যে কিডনি ফেল করতে পারে, তার যে হার্ট ফেলিওর হতে পারে, এটা কিন্তু এটার জন্য আমরা সচেতনতা তৈরি করতে চেষ্টা করছি। হ্যাঁ, তৈরি করতে, কারণ মেয়ের একদম শেষ পর্যায়ে না আসা পর্যন্ত আমাদের অভিজ্ঞতা বলছে একজন নারীকে হাসপাতালে নিয়ে আসা হয় না। যেমন ক্যান্সারের ক্ষেত্রে আমি কিডনি হাসপাতালের সাথে জড়িত আছি, সিলেট কিডনি ফাউন্ডেশন, দেখেছি ডায়ালাইসিস করার পর্যায়ে আসার পরে নিয়ে আসা হয় ওই রোগীর, মেয়েদের বিশেষ করে, কারণ তাদেরকে তো প্রাধান্য দেয়া হয় না বাড়িতে। কিন্তু এখনো আছে। জি, এই যে রাশেদা কে চৌধুরী, আমরা সবাই বাংলাদেশের সবাই এক নামে চিনি, এই সফলতার মূল মন্ত্রটা কি? একটাই জিনিস মনে করি যে পরিবারের অনুপ্রেরণা। একদিকে মা বাবা আমার আদর্শ ছিলেন, আমাদের পরিবারে ভাই বোন সবাই উচ্চশিক্ষিত। আমার বাবার একটা কথা যদি বলি, আমার দাদি বলতেন মেয়েটাকে একটু ভালো জায়গায় বিয়ে দেওয়ার ব্যবস্থা যদি করো। আমার বাবা বলতেন ভালো মন্দ বুঝি না, যে কোনো বাড়িতে সোফা সেট আছে কিনা ওটা আমার দেখার দরকার নেই, কিন্তু পড়ার টেবিল আছে কিনা ওইটা আমি দেখবো। এই যে শিক্ষাটাকে গুরুত্ব দেওয়ার, আমাদের এইটাই হচ্ছে মূল মন্ত্র আর কি। শিক্ষা, সংবেদনশীলতা এবং মানবিক মূল্যবোধ, এই তিনটার উপরে ভিত্তি করে আর কি চলি। এটাই হচ্ছে আপনার সফলতার মূল মন্ত্র। যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হিসেবে আপনি কাজ করেছেন, তো আপনার সেই অভিজ্ঞতা থেকে রাষ্ট্র কর্তৃক জনকল্যাণ নিশ্চিত করতে আপনার পরামর্শ কি? একটা তো হলো যে নারী পুরুষ সবার জন্যই সমাজটা, সেই জায়গাটাতে দৃষ্টি দেয়া, এবং সমাজটাকে গড়তে গেলে শিক্ষা ছাড়া কোনো গতি নেই। প্রতিটি সফল মানুষের জীবনে আসলে তার সফলতার পিছনে কারো না কারো অনুপ্রেরণা বা উৎসাহ থাকে। আপনার জীবনে কি এমন কোনো সফল মানুষের নাম বলবেন যিনি আপনাকে চলার পথে উৎসাহ বা অনুপ্রেরণা দিয়েছেন? দেখুন, আমাদের দেশে একটা খুবই প্রচলিত ধারণা আছে যে নারীর পিছিয়ে যাওয়ার পেছনে পুরুষরা কাজ করে থাকেন, নারী পিছিয়ে থাকে। আমি কিন্তু এটা আমার জীবনে দেখিনি। আমার স্বীকার করতে আমি বাধ্য, আমি সসম্মানে কৃতজ্ঞতার সাথে স্মরণ করি আমার বাবা, আমার স্বামী, আমার ছেলেরা যেইভাবে আমাকে সাপোর্ট দিয়েছে, ওইটা হয়তো কোনো নারী হলেও দিতে পারতো না। কিন্তু আমার অনুপ্রেরণার উৎস আমার বাবা, আমার মা এবং আমার স্বামী। আমার স্বামী কখনো এই জায়গায় আসার পিছনে আমাকে কোনো দিন উৎসাহিত করেছেন। এই জায়গায় আমি ভাগ্যবান মনে করি, এগিয়ে যাওয়ার একটা বড় অনুপ্রেরণা। বাধা দেয়া তো দূরের কথা, বরং সহায়তা করেছেন। এইগুলা আমাদের দেশে, এটা আমি মনে করি আমি খুব ভাগ্যবান সেই ক্ষেত্রে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার স্বপ্নের বাংলাদেশ আপনি কেমন দেখতে চান? একটা হলো যে শিক্ষিত, মানবিক, মূল্যবোধ সম্পন্ন সমাজ। সেখানে নতুন প্রজন্মের কাছে আমাদের অনেক অনেক প্রত্যাশা, এবং আমাদের নতুন প্রজন্মকে যদি আমরা মানবিক মূল্যবোধটা দিতে পারি, শুধু শিক্ষা না, শুধু শিক্ষা নিয়ে মানুষ অনেক দূর যেতে পারে, কিন্তু
মর্যাদা সম্মান পেতে গেলে সবার কাছ থেকে মানবিক মূল্যবোধটা অনেক বড়। জি, আপনার ছেলে মেয়েদের সম্পর্কে আমাদের কিছু বলুন, মানে তারা কি করছেন? আমার ছেলে মেয়েরা তো সব এই দেশেই মূলধারায় লেখাপড়া করে তারপরে উচ্চশিক্ষার জন্য গেছে, বাইরেই থাকে। বড় ছেলে কানাডাতে থাকে, ছোট ছেলে টেক্সাস অস্টিনে থাকে, মেয়ে নিউ ইয়র্কে থাকে। তিনজনই সুপ্রতিষ্ঠিত। তো বিশেষ করে আমার ছোট ছেলেটা ন্যানো টেকনোলজিতে পিএইচডি করে তাকে আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার ওই ট্রেড সার্টিফিকেটটাও আছে। সে পরে যেটা সিদ্ধান্ত নিল যে আমি তো বড় বড় ডিরেক্টর হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করছি, আমার দেশের জন্য কিছু করা উচিত। এই যে মূল্যবোধটা তার মধ্যে এসছে না, যে লেখাপড়া করে তো বাইরে থেকে অনেকে অনেক আরামে থাকতে পারে, বিশাল বিশাল জব করে আমাদের দেশের ডায়াসপোরা যাদেরকে বলি, সে কিন্তু ফেরত আসতে চায়। এখানে একটা কোম্পানি ফ্লোট করেছে, তারা মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই দেয় এবং তার বন্ধুকে নিয়ে তারা চাচ্ছে যে এই দেশে কিছু করতে সাধারণ মানুষের জন্য। সে বারডেমের সাথে তার যোগাযোগ আছে, আল্টিমেট পাবলিক মেডিকেল কলেজে তারা সাপ্লাই দেয় এবং সেটা এদেশের মানুষকে সহায়তা করার জন্য। ওই জিনিসটা আছে তাদের মধ্যে। সে এখনো হয়তো যাবে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে, এখনো সে বাংলাদেশে আসলে মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়ে দেখে নতুন কি এসছে। তো এই ধরনের অনুপ্রেরণা দেশের প্রতি যে তার একটি ভালোবাসা আছে। আমার মেয়ে জেপি মর্গান, নাম শুনেছেন, বিখ্যাত ব্যাংকিং প্রতিষ্ঠান, পৃথিবীর মধ্যে বিখ্যাত। সেই মেয়ে ওখানে ম্যানেজিং ডিরেক্টর হয়ে হিসেবে আছে, একটা ইনভেস্টমেন্ট উইং বলে। তো সেখানে তার আন্ডারেই কাজ করে 200-র উপরে আমেরিকান। তো সেখানে সে একজন প্রতিষ্ঠিত এক্সিকিউটিভ হিসাবে আছে আর কি। তো আছে তারা ভালো, কিন্তু দেশের জন্য কিছু করতে চায়। এই যে বন্যা, এই ঘূর্ণিঝড় ইত্যাদি হলেই আমার মেয়ে সবার আগে ফোন দেবে, কি দরকার বলো। তো এই যে দেশের জন্য টানটা, এটা তো এমনি সত্যি আসলে একটি প্রশংসনীয়, নিজের দেশের প্রতি যে একটি তাদের ভালোবাসা, এটা আমাদের জন্য একটি আসলে একটি গর্বের বিষয়। যে একটি, কারণ আজকালকার যারা হচ্ছে যে বাইরে প্রতিষ্ঠিত হচ্ছে কিন্তু দেশে আসতে চাচ্ছে না, এই যে দেশের প্রতি যে একটি টান, সেটা সত্যি প্রশংসনীয়। জি আপা, চ্যানেল এস এর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। চ্যানেল এস তো কাজ করছে এবং এই ধরনের কাজটা বিশেষ করে অনুপ্রেরণার গল্প নাম দিয়েছেন। আমি তো বলবো মানুষের জীবনের গল্প। এটা অন্যদের জন্য ভালো করে আমার দর্শকদের উদ্দেশ্যে তাদের প্রতি আমার ধন্যবাদ। এবং যেটা বলবো যে নিজে আপনারা দর্শকের জায়গায় আসতে পেরেছেন, নিজের সন্তানটিকেও, বিশেষ করে মেয়ে সন্তানটিকে, তাকেও সুযোগ দেন শিক্ষার এবং বেড়ে ওঠার, সামনে এগিয়ে চলার। জি আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকেন সবাই। জি, সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমরা রাশেদা কে চৌধুরী তার জীবনের সফলতার গল্পগুলো জানতে পেরেছি। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকুন। দেখা হবে আগামীর অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল এস এর সঙ্গেই থাকুন।